আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নাজমিন সুলতানা সুমা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আমি আজকে আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি অধ্যায় নিয়ে। এটি হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায়, মুদ্রা ও ব্যাংক। আমরা সবাই জানি যে এই অধ্যায়টি আমাদের প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরই আমাদের কোয়েশ্চেন থাকে এবং এই অধ্যায় যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে খুব সহজেই আমাদের এইচএসসি পরীক্ষা বা বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনগুলো আমরা আনসার করতে পারবো। কারণ এই অধ্যায় খুব সহজেই আমরা ধারণ করতে পারি, অর্থাৎ এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো খুব বেশি কঠিন না। আমরা চাইলেই বাস্তবের সাথে মিল রেখে বা আমাদের বর্তমান পরিস্থিতি বা বাস্তব অভিজ্ঞতার সাথে মিল রেখেই আমরা এই অধ্যায়টা শেষ করতে পারবো। তো আমি তোমাদেরকে সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে, আমরা সব সময় অর্থনীতি যখন আমরা পড়ব তখন বিষয়টাকে কঠিন মনে না করে আমরা প্রতিনিয়ত যে বিষয়গুলোকে ফেস করি সেটার সাথে মিল রেখে যদি আমরা পড়ি তাহলেই অর্থনীতি আমাদের কাছে অনেক সহজ মনে হবে। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে খুব সহজ সংজ্ঞা দিয়ে বোঝানোর এবং উদাহরণের মাধ্যমে বোঝানোর, যাতে তোমাদের কাছে অর্থনীতি কঠিন মনে না হয়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা কোয়েশ্চেন আছে। এগুলা হচ্ছে জ্ঞানমূলক কোয়েশ্চেন, অর্থাৎ 1 মার্কসের যে কোয়েশ্চেন গুলা সেগুলো। তো এইখানে যে কোয়েশ্চেন গুলা আমি লিখেছি সবগুলাই আমাদের হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, অর্থাৎ প্রতি বছরই এই কোয়েশ্চেন গুলা কোনো না কোনো ভাবে আমাদের বোর্ডে আসে। তো এখানে মুদ্রা ও ব্যাংক এর মানে হচ্ছে আমরা এই অধ্যায় থেকে মুদ্রা ও ব্যাংক সম্পর্কে এই ধারণা পাবো। তো প্রথমে আমরা 1 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে দেয়া আছে মুদ্রা কাকে বলে, তারপর হচ্ছে বিহিত মুদ্রা কাকে বলে, অর্থের প্রচলন গতি কাকে বলে। আমরা প্রত্যেকটাই কোয়েশ্চেন, আমি বারবার তোমাদেরকে বলছি, আমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে খুব সুন্দর করে আমাদের সংজ্ঞা দেয়া আছে। তবে আমি যে সংজ্ঞাগুলা বলি এগুলা আমার নিজের ভাষার সহজ ভাষায়, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে মধ্যে এই সংজ্ঞাটুকু সম্পর্কে বোঝানো, অর্থাৎ এই সংজ্ঞা দ্বারা, প্রত্যেকটা সংজ্ঞা দ্বারা কি বোঝায়। কিন্তু তোমাদের যদি আমার সংজ্ঞা বুঝতে অসুবিধা হয় বা এই সংজ্ঞা যদি তোমরা পরীক্ষায় লিখতে না চাও, কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদের পছন্দ মতো বই থেকে সংজ্ঞা লিখতে পারো। তবে আমি তোমাদেরকে শুধুমাত্র বুঝার জন্য সহজ এবং সাবলীল ভাষায় সংজ্ঞাগুলো বলি। তো এইখানে আছে মুদ্রা বা অর্থ কাকে বলে। তো আমরা মুদ্রা বা অর্থ কিন্তু একই কথা। তো যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে তাকে বলে অর্থ বা মুদ্রা। আমি আবারও বলছি, যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে তাকে বলা হয় অর্থ বা মুদ্রা। মুদ্রাকে কেন আমরা বিনিময়ের মাধ্যম বলেছি, আমরা সংজ্ঞা থেকেই মুদ্রার কার্যাবলী সম্পর্কেও আমরা অবগত থাকি যে বিনিময়ের মাধ্যম, মুদ্রা দ্বারা বা অর্থ দ্বারা সহজেই কোনো কিছু বিনিময় করা যায়। তারপরে আমি বলেছি মূল্যের পরিমাপক, কোনো জিনিসের মূল্য আমরা মুদ্রা দিয়েই পরিমাপ করতে পারি। তারপরে আছে যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন। মুদ্রার সাহায্যে আমরা খুব সহজেই আমরা অর্থ সঞ্চয় করে রাখতে পারি, যেটা আমরা যদি কোনো পণ্য, আগে যখন মুদ্রার প্রচলন ছিল না তখন একটা পণ্যের বিনিময়ে আরেকটা পণ্য আমরা একজনের কাছ থেকে আরেকজন আনা নেয়া করতাম। তো সেক্ষেত্রে যদি আমার পণ্য থাকে, ধরো আমার সবজির বাগান আছে, আমি অনেকগুলো সবজি উৎপাদন করি, কিন্তু সেই সবজি যেহেতু পচনশীল দ্রব্য, আমি চাইলেও সেই সবজিকে সঞ্চয় করে রাখা যায় না। কিন্তু সেই সবজি বিক্রি করে যদি আমি টাকা কালেক্ট করি, সেই টাকাকে আমি সঞ্চয় করে রাখতে পারবো, যার কারণে আমাদেরকে অর্থকে বলা হয় সঞ্চয়ের বাহন। তো এখানে আমরা মুদ্রার সংজ্ঞাটা বললাম, যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে তাকে বলা হয় অর্থ বা মুদ্রা। তারপরে এখানে আছে বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা কাকে বলে, যা দেশের সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার কাগজি নোট ও ধাতব মুদ্রার সমষ্টিকে বলা হয় বিহিত মুদ্রা।
অর্থাৎ আমাদের দেশের সরকার অনুমোদিত যে কোনো দেশেরই সরকার অনুমোদিত সকল প্রকার কাগজে নোট ও ধাতব মুদ্রার সমষ্টিকে বলা হয় বিহিত মুদ্রা। মেনলি হচ্ছে দেশের সরকার কর্তৃক প্রচলিত যে মুদ্রা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে বিহিত মুদ্রা, বা দেশের সরকার কর্তৃক প্রচলিত যা সকলের নিকট গ্রহণযোগ্য বা যা লেনদেনের বাহন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে বিহিত মুদ্রা। তারপরে অর্থের প্রচলন গতি। অর্থের প্রচলন গতি বলতে আমরা কি বুঝি? অর্থের প্রচলন গতি হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যতবার হাত বদল হয় তাকে বলা হয় অর্থের প্রচলন গতি। অর্থাৎ সাপোজ ধরো তোমার কাছে 500 টাকার নোট আছে, এই 500 টাকার নোট নিয়ে তুমি সকালে বাসা থেকে বের হয়েছো। প্রথমে তুমি বাসওয়ালাকে বাস ভাড়া দিয়েছো, তো বাসওয়ালা সেই টাকাটা আবার হয়তোবা টুল বক্সে দিয়েছে, টুল আলা আবার সেটা নিয়ে হয়তোবা সবজি কিনতে গিয়েছে, সবজি আলা আবার সেটা নিয়ে অথবা মাছ কিনতে গিয়েছে। অর্থাৎ একটি নোট এক একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়, সেটাই হচ্ছে অর্থের প্রচলন গতি। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যতবার হাত বদল হয় তাকে বলা হয় অর্থের প্রচলন গতি। তারপরে এখানে দেয়া আছে অর্থের মূল্য কাকে বলে বা মুদ্রার মূল্য কাকে বলে। অ্যাকচুয়ালি অর্থের কোনো নির্দিষ্ট মূল্য নাই, অর্থাৎ অর্থ দ্বারা কোনো কিছু করা যায় না। আমাদের কাছে যদি হিউজ পরিমাণ কাগজ থাকে কিন্তু কোনো উৎপাদন থাকে না, অন্য কিছু থাকে না, তাহলে সেটা দিয়ে আমাদের কোনো কিছু করা সম্ভব না। তো এখানে অর্থের মূল্য হচ্ছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা হয় তাকে বলা হয় অর্থের মূল্য। কারণ অর্থাৎ আমার কাছে 500 টাকার নোট আছে, সেই 500 টাকা দিয়ে আমি যা কিনবো সেটাই হচ্ছে অর্থের মূল্য। কিন্তু আমি যদি কোনো জিনিস ক্রয় না করি তাহলে এই টাকা দিয়ে আসলে কোনো কাজ হয় না। অর্থাৎ অর্থ আসলে কোনো কাজে আসে না যখন আমরা সেটা দিয়ে অন্য কোনো কিছু ক্রয় করি। তাই অর্থের মূল্য হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা হয় তাকে বলা হয় অর্থের মূল্য বা মুদ্রার মূল্য। তারপরে আছে অর্থের চাহিদা। অর্থের চাহিদা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হয় অর্থের চাহিদা। অর্থাৎ কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হয় অর্থের চাহিদা। তারপর হচ্ছে অর্থের যোগান। অর্থের যোগান মানে যে আমার দেশে যে পরিমাণ অর্থ আছে সেটাই হচ্ছে অর্থের যোগান। অর্থাৎ একটি দেশের জনগণের হাতের অর্থ, ব্যাংকের চাহিদা আমানত এবং যেটা মেয়াদি আমানত সবগুলো মিলেই হচ্ছে অর্থের যোগান। অর্থাৎ মোট কথা হচ্ছে আমার দেশের যে পরিমাণ অর্থ আছে সেটাই হচ্ছে অর্থের যোগান। তারপরে এখানে দেয়া আছে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। আমরা জানি সবাই যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সে দেশের প্রাণ, অর্থাৎ দেশের সরকারের যে কার্যক্রম পরিচালিত হয় সেগুলো কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে যে ব্যাংক কোনো দেশের মুদ্রার প্রচলন করে, ঋণ নিয়ন্ত্রণ করে, মুদ্রামান সংরক্ষণ করে এবং সরকারের ব্যাংক হিসাবে কাজ করে তাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক যাকে বলা হয় সেটি একটি দেশের সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করবে, সরকারের ব্যাংক হিসাবে কাজ করবে, ঋণ নিয়ন্ত্রণ করবে, সেটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, যে ব্যাংক দেশের জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং অন্যদেরকে, অন্য জনগণ বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ঋণ দান করে, সেটাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। যদি আমি সুন্দর করে সংজ্ঞাটা যদি বলি তাহলে এভাবে আসে যে বাণিজ্যিক ব্যাংক হলো এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঞ্চয়ে উদ্ধৃত অর্থ স্বল্প সুদে আমানত হিসাবে গ্রহণ করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের সঞ্চিত অর্থ, আমার কাছে যে অর্থ আছে সেটা স্বল্প সুদে আমানত হিসাবে গ্রহণ করে এবং
ব্যবসা বাণিজ্য অন্যান্য উৎপাদনশীল কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ বর্গ বা উদ্যোক্তাকে তুলনামূলকভাবে অধিক হারে সুদের মাধ্যমে সেটা ঋণ দান করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট যে সঞ্চিত অর্থ আছে সেটা আমানত হিসাবে, মেয়াদি আমানত বা যে কোনো আমানত হিসাবে গ্রহণ করে অল্প সুদে, অর্থাৎ জনগণ থেকে টাকা নিয়ে আসবে, সেটা অল্প সুদে সে গ্রহণ করবে এবং অন্যান্য জনগণ বা যারা ব্যবসা করে, যারা উৎপাদনশীল কাজে অর্থকে কাজে লাগাবে বা ব্যবসা প্রতিষ্ঠানকে সেটা অধিক সুদে ঋণ হিসাবে প্রদান করে থাকে। এটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে হচ্ছে অনলাইন ব্যাংকিং কাকে বলে? অনলাইন ব্যাংকিং সম্পর্কে আমরা সবাই অবগত আছি, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকে এখন অনলাইন ব্যাংকিং। তো অনলাইন ব্যাংকিং হচ্ছে একদম সহজ ভাষায় যদি বলি, ইন্টারনেট ব্যবহার করে যখন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে বলা হয় অনলাইন ব্যাংকিং। তো এইখানে 1 মার্কসের কোয়েশ্চেন দেওয়া আছে। আশা করছি আমরা প্রত্যেকটি কোয়েশ্চেন সম্পর্কেই বুঝেছি, কোয়েশ্চেন দ্বারা কি বোঝায়। আর এই প্রত্যেকটি কোয়েশ্চেন আমরা অর্থনীতি না জানলেও আমার মনে হয় বর্তমানে যে স্টুডেন্ট তোমরা আছো, তোমরা সবাই এই সম্পর্কে অবগত আছো। তো আমি ইনশাল্লাহ আমি আশা করছি তোমরা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছো এবং এর পরের ক্লাসে আমি তোমাদেরকে যে 3 এবং 4 মার্কসের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।